নমস্কার বন্ধুরা, এসডি লাইভ ক্লাসের ইউরোপ ট্যুরের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে প্যারিসে দ্বিতীয় দিন। এই পর্বে আপনারা দেখতে পাবেন প্যারিস শহরের পৃথিবী বিখ্যাত আইকনিক স্ট্রাকচার ইফেল টাওয়ার। সেই ইফেল টাওয়ার আজকে আমরা দেখাবো। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন এসডি লাইভ ক্লাস। ভেরি গুড মর্নিং এভরিবডি। আজকে আমাদের চিত্রময় ইউরোপের তৃতীয় দিন। আজ 18ই অক্টোবর 2023। আমরা এখন প্যারিসে আছি, আমি আর লিনা। আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়বো ব্রেকফাস্ট করে। 8:30টায় বলেছিল ব্রেকফাস্টে ওখানে আসতে, একটু দেরি হয়ে গেল। আজকে 9টার সময় আমরা রওনা দেব। আমি এখন হোটেলের ঘরেই আছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে ইফেল টাওয়ার দেখা, তারপরে লুভরে মিউজিয়াম। তো ইফেল টাওয়ার দেখতে অনেকটাই সময় লাগবে। গাইড ট্যুর ম্যানেজার যা বলছিল, এটা একটা বিরক্তিকর অভিজ্ঞতাই হয়তো হবে, ওখানে টিকিট পাওয়া, তারপর ওঠায় সব মিলিয়ে। তারপরে আমরা লুভরে মিউজিয়াম দেখব। আর সন্ধেবেলায় আমরা প্ল্যান করছি রাতে ইফেল টাওয়ার দেখার জন্য। দেখি কতটা হতে পারে সাকসেস, কারণ ওটা ট্যুর প্ল্যানের মধ্যে ছিল না রাতের ইফেল টাওয়ারটা। তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি। তো সবাই দেখতে থাকুন, এটাই বলার। এরপর বাসে ওঠার আগে আমরা সকালের সাহেবি ব্রেকফাস্ট সেরে আমাদের যাত্রা শুরু করলাম। আমরা এখন বাস ধরতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই জায়গাটায়, এই চত্বরটায় প্যারিসে প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল। এবং একসাথে এত কম জায়গায়, হাফ স্কোয়ার কিলোমিটার বা 1 স্কোয়ার কিলোমিটারের মধ্যে প্রচুর হোটেল আছে। এবং হোটেলগুলোয় ভালো পার্কিংয়েরও ব্যবস্থা আছে, যেটা অন্য জায়গায় প্যারিসে জায়গার খুব অভাব দেখা যায় না। আমরা এখন ইফেল টাওয়ার দেখতে যাচ্ছি। এখন আমরা বাসে বসে আছি, আমি আর লিনা। তো আইফেল টাওয়ার সম্পর্কে সবাই জানে, মানে প্যারিস আর আইফেল টাওয়ার ইজ ইনসেপারেবল। আইফেল টাওয়ার তৈরি করেছিলেন গুস্তাভো আইফেল। গুস্তাভো আইফেল ছিল একজন রেলের বিভিন্ন ব্রিজ, স্ট্রাকচার এসব তৈরি করতেন। তো তাতে তিনি এসব কাজে দক্ষ ছিলেন। তো ফরাসি গভর্নমেন্ট ওনাকে বলেন যে তুমি কি এরকম একটা স্ট্রাকচার বানাতে পারবে যেটা পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্রাকচার হবে। তো উনি বলেছিলেন হ্যাঁ। তো গুস্তাভো আইফেলকে বলা হয়েছিল এই স্ট্রাকচারটা বানানোর জন্য। তার একটা উদ্দেশ্য ছিল, মানে ফরাসিরা সাথে জার্মানদের বরাবরই শত্রুতা ছিল। ফরাসিরা ভেবেছিল যে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে তার ওপর কোনো রেডিও টাওয়ার বসালে আমরা যদি সবার ওপর নজরদারি, বিশেষত জার্মানিদের ওপর নজরদারিটা চালাতে পারি। তো সেটাও একটা উদ্দেশ্য ছিল। স্ট্রাকচারটি তৈরি করা হয়েছিল 1881 সালে। ভাবুন সেই সময়ে, মানে ইঞ্জিনিয়ারিং এটা মার্ভেল বলা চলে। মানে সেই সময়ে এত একটা উঁচু স্ট্রাকচার। নট অনলি দ্যাট, 1929 সাল পর্যন্ত আইফেল টাওয়ার ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্রাকচার। উচ্চতা 330 মিটার বা 1070 ফুটের মতো। তো ইট ওয়াজ এ রিয়েলি মার্ভেল। আচ্ছা, এই স্টেডিয়ামটা হচ্ছে যেখানে ফ্রান্স আর ব্রাজিলের ফাইনাল খেলা হয়েছিল 1998 সালে। ফ্রান্স ব্রাজিলকে 3-0 গোলে হারিয়েছিল। তো আর কিছুদিন পরেই এখানে রাগবি ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তার সমস্ত ব্যানার এখানে মানে দেয়া আছে। রাগবি ওয়ার্ল্ড কাপ আর কিছুদিনের মধ্যে শুরু হবে। মাঝপথে একটু অন্য জিনিস দেখিয়ে দিলাম। তো 1929 সাল পর্যন্ত ইফেল টাওয়ার ছিল পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্ট্রাকচার। তার আগে ছিল কলোন ক্যাথিড্রাল, জার্মানি। তো ইফেল টাওয়ার হওয়ার পর ওটাই পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্ট্রাকচার হয়। গুস্তাভো আইফেল
গুস্তাভো এইফেল এই স্ট্রাকচারটি 18,028খানা লোহার পাত রিভেট করে জুড়ে এই স্ট্রাকচারটি বানিয়েছিল। ভাবলে অবাক লাগে, তাই না? তো এই স্ট্রাকচারটির একেবারে তিনটে লেভেল আছে, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল এবং থার্ড লেভেল। আমরা সেকেন্ড লেভেল পর্যন্ত যাব এবং একেবারে উপরে একটা ঘর বানানো আছে। সেই ঘরটা গুস্তাভো এইফেল ওখানে নিজের একটা ঘর বানিয়েছিলেন, নিজের একটা রেস্ট নেওয়ার জায়গা বলুন বা কাজ করার জায়গা বলুন, এবং ওইটা ছিল পৃথিবীর সবচেয়ে উচ্চতম ঘর ওর ওপরে। বর্তমানে ইফেল টাওয়ারের একেবারে ওপরে একটা রেডিও ট্রান্সমিশন বসানো আছে। ফ্রান্সের প্যারিস শহরের যে মেন রেডিও টাওয়ার, সেটাই ইফেল টাওয়ারের মাথায় আছে। বিভিন্ন ইভেন্ট উপলক্ষে এটাকে বিভিন্ন রঙে সজ্জিত করা হয়। আমরা জানি 2024-এ সামার অলিম্পিক প্যারিসে হতে চলেছে, তো সেই উপলক্ষে প্যারিস গভর্নমেন্ট ঠিক করেছে ইফেল টাওয়ারটাকে পুরো গোল্ডেন কালার করা হবে। তো দেখুন, আমরা সেই ইফেল টাওয়ার দেখতে যাচ্ছি। ইফেল টাওয়ার ছোটবেলা থেকেই দেখে এসেছি জিকের বইতে, বা তারপরেও আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি, ইংলিশ ফিল্ম, মানে হলিউড মুভি, বলিউড মুভিতে বিভিন্ন সময় ইফেল টাওয়ারটাকে আমরা দেখেছি। তো আজকে সেই ইফেল টাওয়ার দর্শন করতে যাচ্ছি। সত্যি একটা রোমাঞ্চ অনুভব হচ্ছে। মানে কোনোদিন ভাবিনি বলবো না, মানে ভেবেছিলাম, কিন্তু সেই ভাবনাটাই আজকে সার্থক হতে চলেছে। আমরা ইফেল টাওয়ারটা দর্শন করব, আমি পরপর দেখাতে থাকবো। আমরা এখন বাস থেকে নামলাম, এবার আমরা আইফেল টাওয়ারের উদ্দেশ্যে রওনা করব। আমাদের ট্যুর ম্যানেজার আমাদের একটা ব্রিফিং করছে এখানে, একটা শর্ট ব্রিফিং হয়েছে। ব্রিফিংটা নেওয়ার জন্য এখান থেকে আমরা হাঁটা শুরু করব। দেখুন কত সুন্দর, কত সুন্দর। আজকের ওয়েদারটাও খুব মনোরম আছে, হাওয়া দিচ্ছে কিন্তু খুব মনোরম আছে। এখন আমরা হাঁটি পা করে এগোচ্ছি ইফেল টাওয়ারের দিকে। এই দিক দিয়ে ইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে। আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, আমরা এখানে অ্যাসেম্বল হব। আমাদের ট্যুর ম্যানেজারই সঞ্জয় দাই পুরো টিকিট কাটবে, কিন্তু তবুও উনি বললেন যে এখানে ফিজিক্যালি কিন্তু সবাইকে দেখবে। কি সুন্দর একটা বিল্ডিং দেখুন, নাম জানি না, ফ্রান্সের পতাকা উঠছে ওপরে। চলো, আবার এখানে জড়ো হতে হবে না। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমাদের সাথে বেশ কয়েকজন, প্রায় 10-15 জন ষাটোর্ধ্ব ব্যক্তি আছে, ভদ্রমহিলা ভদ্রলোক। তারা আমাদের সাথে একটু পাল্লা দিতে অসুবিধা হচ্ছে, ওদের জন্য মাঝে মাঝে একটু আমাদের দাঁড়িয়ে পড়তে হচ্ছে। তো তাদের এনার্জিকে সাধুবাদ জানাতে হয়, এই বয়সেও তারা এসছেন। আমরা একটা খুব সুন্দর ফাঁকা চত্বর, বিউটিফুল, দেখুন গাছগুলো কি সুন্দর লাইন করে দাঁড় করানো আছে। গাছগুলোর নাম জানি না, লন্ডনে এই গাছটা কম দেখেছি, এখানে এসে দেখছি এই গাছটা। আজকে যথেষ্ট সময় লাগবে
আইফেল টাওয়ার দেখতে। এই যে অলরেডি ওর চূড়াটা আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে একটু ওয়াশরুমে যাব, টয়লেটে যাব, তারপর আমরা মেন টিকিট কাউন্টারে ঢুকবো। আমাদের টিমে উড়িষ্যা থেকে 5-6টা ফ্যামিলি আছে। অনুসূয়া দিদিও আছে তার মধ্যে। দিদি হচ্ছে, আমি একটা আগের ব্লগে দেখিয়েছিলাম, রমেশ সাউ, যার ব্যাগ হারিয়ে গেছিল এসে। ও দূরদর্শন অ্যাঙ্কার ওরিয়ার। ও আমি এটা জানতাম না, আজকে জানতে পারলাম, অনুসূয়া দি বললো। বাহ, উনি দূরদর্শনের অ্যাঙ্কর। হ্যাঁ, তো সেই ব্যাগ হারিয়ে গেছিল রমেশজি, তার ওয়াইফ অনুসূয়া ম্যাডাম। যাক অনুসূয়া দি, ভালো লাগলো, আপনি मेरा पता नहीं था तो हाँ, तो हम लोग आगे बढ़ रहे हैं। बीच में थोड़ा हिंदी भी बोल रहा हूँ क्योंकि सबको बांग्ला समझ में नहीं आता है। तो वो बांग्ला ओडियार अनेक मिल আছে, বাংলা বুঝতে পারে, তাই তো? তো আমরা এখন যাচ্ছি ইফেল টাওয়ারের দিকে। দেখুন কি দারুণ এনজয় করছে সবাই। এটা হচ্ছে পানি কাকু ফ্রম উড়িষ্যা, পানি কাকুর ওয়াইফ। ও উনি ড্রামা আর্টিস্ট, ওই জন্য উনি অ্যাক্টিংটা দারুণ করছেন আর কি। মানে আমি ভাবছিলাম এমনি করছে হয়তো। আচ্ছা, কি দারুণ চত্বরটা, অসাধারণ। এই পুরো হেঁটে হেঁটে ইফেল টাওয়ার পর্যন্ত যাওয়ার পথটা ভারী সুন্দর ছিল। আমরা সবাই খুব এনজয় করলাম এই হেঁটে হেঁটে যাওয়াটা। এই যে একদম টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি, লম্বা লাইন। ইফেল টাওয়ার হলো ম্যানমেড স্ট্রাকচার, একমাত্র মানে লার্জেস্ট ম্যানমেড স্ট্রাকচার, যেটা সবচেয়ে বেশি লোক পয়সা দিয়ে দর্শন করে। সবচেয়ে বেশি লোক ইফেল টাওয়ারকে পয়সা দিয়ে দর্শন করে। এটা হলো পৃথিবীর সবচেয়ে হাইস্ট পেড ম্যানমেড স্ট্রাকচার, যেখানে সবচেয়ে বেশি দর্শনার্থী প্রতিদিন গড়ে 50,000 থেকে 1 লাখ দর্শনার্থী দর্শন করে। লাইনে দাঁড়িয়ে পড়েছি, লম্বা লাইন, জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। এই যে এ পাশ দিয়ে অলরেডি উনি দেখা দিতে শুরু করে দিয়েছেন, ইফেল টাওয়ার অলরেডি দেখা দিতে শুরু করে দিয়েছেন। আমরা এখন লম্বা লাইনে দাঁড়িয়ে থাকবো, জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। বাঙালিরা যেখানেই যাবে দাম দর বার্গেনিং এসব নিয়ে আলোচনা হতেই থাকবে, সেটা ইফেল টাওয়ারের সামনে হোক আর গড়িয়াহাট মার্কেট হোক। তো সেটাই এখানে চলছে। মানে এখানে যে ছোট ছোট প্রতিকৃতিগুলো বিক্রি হচ্ছে ইফেল টাওয়ারের বা যে কোনো জিনিস, সেগুলো বাঙালিরা যে কিভাবে বার্গেনিং করছে এখানে, সেটা নিয়ে আলোচনা চলছে এখন। আইফেল টাওয়ারের একেবারে সামনে দাঁড়িয়ে আছি, টিকিট কাউন্টারে ওয়েট করছি। অনেক লম্বা লাইন। এই যে আইফেল টাওয়ার, জাস্ট বাউন্ডারির বাইরেটায় আছি আমরা। এখানে লিফটও দেখতে পাচ্ছি, আবার সিঁড়ি তো আছেই, কিন্তু জানি না সাধারণ পর্যটকদের জন্য লিফট অ্যালাউ কিনা। যদি হেঁটে উঠতে হয় তাহলে এটা খুবই একটা কষ্টকর ব্যাপার স্যাপার, উঠতে তো হবেই। 600টা সিঁড়ি মিনিমাম ভাঙতে হবে ওই সেকেন্ড লেভেল পর্যন্ত। সেকেন্ড লেভেল পর্যন্ত আমাদের অ্যালাউ আছে। এইটা ফার্স্ট লেভেল, এইটা সেকেন্ড লেভেল, তার উপরে আছে থার্ড লেভেল, ওটা 276 মিটার উঁচু থার্ড লেভেলটা। চেকিং কমপ্লিট হলো, এবার আমরা ভিতরে মূল চত্বরে ঢুকে গেছি।
আহা, বিউটিফুল। আমরা এখন একেবারে ইফেল টাওয়ারের তলায় দাঁড়িয়ে আছি। I couldn't find. Third. ইফেল টাওয়ারের তলায় দাঁড়িয়ে আছি, একদম তলায় দাঁড়িয়ে আছি ইফেল টাওয়ারের। পুরো ইফেল টাওয়ারের তলায় দাঁড়িয়ে আমি ছবিটা নিচ্ছি। আহা, একটা দারুণ সুন্দর একটা গার্ডেন আছে এখানে। ওহ, খুব সুন্দর গার্ডেনটা। অ্যাকচুয়ালি পুরো ইফেল টাওয়ারকে কেন্দ্র করেই প্রচুর গার্ডেন আছে। এরকম একটা গ্রিনারিজ এখানে একটা আছে। প্রচুর মাছ দেখতে পাচ্ছি এখানে, প্রচুর মাছ আছে। খুব সুন্দর একটা গার্ডেন আছে, প্রচুর মাছ আছে এই জায়গাটা। আচ্ছা, আগে আমি তখন বলেছিলাম না, গুস্তাভো ইফেল এই টাওয়ারটা তৈরি করেছিল 18,028খানা লোহার টুকরো জোড়া লাগিয়ে। দেখুন এখানে কোনো নাট বল্টু সিস্টেম নেই। আমাদের হাওড়া ব্রিজ যেমন রিভেট করা, এটাও পুরো রিভেট করে বানানো হয়েছে, কোনো নাট বল্টুর ব্যাপার নেই। পুরো স্ট্রাকচারটা রিভেট করে 18,000টা লোহার টুকরো জোড়া লাগিয়ে বানানো। আমরা এবার এগোচ্ছি মেন এন্ট্রান্সের দিকে। Anh mới ra em chụp hình nè. আমরা এখন ইফেল টাওয়ারের পুরো নিচে দাঁড়িয়ে আছি। প্যারিসে আসার সময় শুনেছিলাম এখানে পকেট মারদের খুব উৎপাত আছে। তো এখানে যেখানেই যাচ্ছি সেখানেই পকেট মার হতে সাবধান, বিওয়ার অফ পিক পকেট, এরকম সতর্কবাণী দেওয়া আছে। এমনকি আমরা টয়লেটে গেলাম, সেখানেও দেওয়া ছিল। তো সাবধানে থাকতে হচ্ছে। বিশেষ করে পাসপোর্টকে খুব সাবধানে রাখতে হয়, কারণ ওরা নাকি পাসপোর্টটা পিক পকেটার্সরা টার্গেট করে। ওখান থেকে আবার কী করে যায় না, জাল পাসপোর্ট বানায় কিনা। প্লাস ভ্যালুয়েবলসও সাবধানে রাখতে হবে। মোবাইল ফোন, তো আমিও মোবাইল ফোনটাকে সাবধানে রাখতে হচ্ছে, কারণ মোবাইল ফোনটা চুরি হয়ে গেলে বুক ফেটে যাবে। শুধুমাত্র মোবাইল ফোনটার জন্য নয়, এর মধ্যে অনেক ট্যুরের অনেক পিকচারও রাখা আছে। তো আমরা সবাই একসাথে জড়ো হয়েছি এখানটা। দেখা যাক ট্যুর ম্যানেজার যেমন বলবে সেই মতো আমরা এগোবো। আমাদের ট্যুর ম্যানেজার হাতে ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, সবাইকে ডাকছে। উনি তাড়াহুড়ো করছেন এই কারণে, এখন লাইনটা ফাঁকা আছে, এরপরে আরও ভিড় হয়ে যাবে, আরও ভিড় হয়ে যাবে। ওইটাই হচ্ছে মেন। ফ্ল্যাগ অফ থমাস কুক। আচ্ছা বলে রাখি, আমি অনেক জায়গায় থমাস কুক করছি, এটা কিন্তু কোনো পেড কিছু না। এটা আমি বলছি বটে, থমাস কুকের জন্য আমাকে কোনো পয়সা দেয়নি বা কিছু করেনি, বা এসওটিসি কোনো পয়সা দেবে না বা এরকম কোনো চুক্তি নেই। জাস্ট কথা প্রসঙ্গে এসে যাচ্ছে বলে বলছি। আমি একটু টিকিট রেটটা দেখাচ্ছি। এখানে টিকিটের রেটগুলো ডিসপ্লে হচ্ছে। সমস্ত ভিজিটরকে উপস্থিত থাকতে হবে, সেটাই বলছে। ডু নট লিভ ইউর ব্যাগ অ্যান্ড স্ট্রলার ডিউরিং ইউর ভিজিট। সকাল 9:30 থেকে রাত 9:30 খোলা থাকে। টপ ফ্লোর ক্লোজ বলছে। টপ ফ্লোর ক্লোজ ডিউ টু লিমিট অন ক্যাপাসিটি। এই যে এতক্ষণে রেটটা এসছে, এটা ফরাসি ভাষায় লেখা আছে। এই যে রেড চার্টটা এবার ইংরেজিতে এসছে। এটা হচ্ছে রেড চার্ট। অ্যাডাল্ট $18, ইউথ 18 ইউরো, ইউথ 9 ইউরো, চাইল্ড 4.5 ইউরো, বেবি ফ্রি, আন্ডার 4 ইয়ার্স ওল্ড ফ্রি। তাহলে বড়দের 18 ইউরো লাগবে, ভারতীয় মুদ্রায় প্রায় 1800 টাকা। ইউথে 9 ইউরো, 900 টাকা মতো, চাইল্ডে 4.5 ইউরো। এই যে টিকিট পেয়ে গেছি, এক্ষুনি হাতে টিকিট পেলাম। সবার হাতে টিকিট ধরানো হচ্ছে। দাঁড়াও 1 মিনিট, ও 5টা ধরো।
সবার হাতে টিকিট ধরানো হচ্ছে, আমিও টিকিট পেয়ে গেছি। আজকে সকাল থেকেই একটা বৃষ্টির পূর্বাভাস ছিল যে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে, তো বৃষ্টি হালকা হালকা করে শুরু হয়েছে। তো বৃষ্টি শুরু হয়েছে, টকটক করে বৃষ্টি হচ্ছে। সবাইকে ছাতা আনতে বলা হয়েছিল, সবাই ছাতা নিয়ে এসছে, আমরা দুটো ছাতা নিয়ে এসেছি। তো দেখা যাক, বৃষ্টি বেশি না হলেই ভালো, না বৃষ্টি হলে খুব ব্যাপারটা, যাত্রাটা মাটি হয়ে যাবে। হ্যাঁ, ব্যাগ সব স্ক্যান হলো, এবার আমরা ওপরে উঠছি সিঁড়ি দিয়ে। আমরা এলিভেটরে করেই উঠবো। আমরা এলিভেটরে ঢুকছি, অনেক বড় এলিভেটর, অনেকের জায়গা আছে এখানে। বাহ, আমরা পুরো টিমটাই মনে হচ্ছে ধরে গেলাম এলিভেটরে। আহা, Okay, please come. এলিভেটর চলতে শুরু করে দিয়েছে। এই যে আমরা ধীরে ধীরে এফেল টাওয়ারের ওপর উঠছি, দেখুন তলাটাও দেখাচ্ছি। ওয়াও, দারুণ লাগছে। ফার্স্ট লেভেল পেরোলাম, ফার্স্ট লেভেল পেরিয়ে গেলাম। ফার্স্ট স্টেজ থেকে এবার আমরা সেকেন্ড স্টেজে। ওয়াও, ওফ, অ্যামাজিং, অ্যামাজিং ভিউ অফ প্যারিস। ও মাই গড, আমার গায়ে সত্যি কাটা দিচ্ছে, বিশ্বাস করুন। আমি এখনো ডেকে আসিনি, কিন্তু যেটুকুনি দেখছি একটা গায়ে কাটা দিতে শুরু করেছে। ও মাই গড, আমাদের এলিভেটরটা থামলো সেকেন্ড লেভেলে, আমরা এবার সেকেন্ড লেভেল। ওকে, এই যে লিফটের দরজা খুললো। That's how you change the elevator for the top floor. ও মাই গড, চলো এদিকে। ও, All of you come here. For 2 minutes, this was double decker. You have one observation point here and one observation point there. Can you see people standing there? You can just take the steps downstairs, go, because that's more open. Better to take pictures from there also. Okay? For 15 minutes, 20 minutes? Yeah? Okay, I am standing right here only. ও ওয়াও, এখন আমি দাঁড়িয়ে আছি ইফেল টাওয়ারের সেকেন্ড লেভেলে। পুরো প্যারিস শহরটা চোখের সামনে উন্মুক্ত। বিশ্বাস করুন, আমি 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 ভাষায় প্রকাশ করার, আমি পারছি না ভাষায় প্রকাশ করতে। এত বিউটিফুল ভিউ, প্যারিসের শহরটা, সামনে দিয়ে সিন নদী বয়ে গেছে, এটা হচ্ছে সিন রিভার। ওই যে দূরে দেখা যাচ্ছে আলেকজান্ডার ব্রিজ, একটু জুম করছি আমি, এই যে আলেকজান্ডার ব্রিজ দেখা যাচ্ছে দূরে। এখান থেকে দেখা যাচ্ছে ইনভ্যালিডস, এই যে ইনভ্যালিডস, কালকে আমি যেখানে আমরা গেছিলাম এখান থেকে ইনভ্যালিডস দেখা যাচ্ছে। আর ট্রাম্পে, আর্ক দে ট্রাম্পে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। ওফ, অসাধারণ ভিউ। মানে বন্ধুরা, যদি কোনোদিন সামর্থ্যে কুলায়, বা তার সাথেও বড় কথা ইচ্ছাটাও বড় দরকার, অবশ্যই এই ইফেল টাওয়ার দর্শন করতেই হবে। আনএক্সপ্লেনেবল, অবিশ্বাস্য। শুধু দু চোখ ভরে
দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই অপরূপ সৌন্দর্য প্যারিস নগরীর ইফেল টাওয়ারের উপর থেকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এবং বর্ণনাও দিতে পারবো না এই যে অভিজ্ঞতা ইফেল টাওয়ারের ওপর থেকে প্যারিস শহরকে দেখা। এই ভিউটা দেখুন। এই ইফেল দর্শন দেখা শেষ হলো, ইফেল টাওয়ার দেখা। একটা জিনিস ভুল বলেছিলাম, ভেবেছিলাম হেঁটেই উঠতে হবে, কিন্তু আমরা সবাই এলিভেটারে করে উঠলাম। তো আমরা এখন লুভের মিউজিয়ামের দিকে যাব। ইফেল টাওয়ার বাই বাই, ইফেল টাওয়ার বাই বাই। একটা ছাতা কেনা হলো প্যারিসের ইফেল টাওয়ারের স্মৃতিস্বরূপ। লিনায় ছাতাটা কিনলো, 10 ইউরো বলছিল। দেখুন প্যারিসের সমস্ত ল্যান্ডমার্কগুলো এই ছাতার ওপর আছে, ট্রান্সপারেন্ট প্লাস্টিক সিট দিয়ে তৈরি, ভারী সুন্দর দেখতে। 10 ইউরো দাম নিল, অনেক দরাদরি করার পরও 1 পয়সা দাম কমালো না। যাই হোক, এটা একটা ইউনিক কালেকশন হলো। লিনা খুব এনজয় করছে এই ছাতাটা নিয়ে। এখন আবার বৃষ্টিও পড়ছে, বৃষ্টিটা না পড়লে হয়তো ছাতাটা কেনাই হতো না। যা কিছু হয় ভালোর জন্যই হয়, বলে না? আমাদের ট্যুর ম্যানেজার সঞ্জয় দা আমাদেরকে বলেছিলেন যে আমরা রাত্রিবেলা আইফেল টাওয়ার দেখতে চাই কি না। তো সেই মতো আমরা বেশ কয়েকজন রাজি হয়েছিলাম। এটা আমাদের ট্যুর শিডিউলের বাইরে ছিল, এর জন্য আমাদের এক্সট্রা প্রত্যেককে 20 ইউরো মতো করে পেমেন্ট করতে হয়েছিল। তো আমরা সেই রাতের প্যারিসে কেমন লাগে এবং তার সাথে অসাধারণ আইফেল টাওয়ারের সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আমরা আবার বেরিয়ে পড়েছিলাম রাতের প্যারিস শহরে। দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। আমরা রাত্রিবেলাতেও প্যারিস শহর ভ্রমণে বেরিয়েছি। এখন আছি আমরা আর্ক ট্রাম্পে, সেইখানটা আছি আমরা। এখানে একটু ফটোশ্যুট করলাম। রাত্রিবেলা এটাকে আরও অপূর্ব দেখতে লাগে। প্যারিসকে এমনিতেই বলা হয় আলোর শহর, আলোয় রোশনায় ঝলমল করে সবসময় প্যারিস। তো আমরা এখন এখানে এসেছি। Guys, look at these street lights. I mean, these lights on the bridge. How beautiful. আমরা রাতে প্যারিস শহর দর্শনে বেরিয়েছি। ये lights हैं. और तो जाएंगे ही जाएंगे. Please look at this. I fall in love with these lights every time I come here. The light on the bridge. আমরা এখন আলেকজান্ড্রা ব্রিজ ক্রস করছি। দূরে Yeah. ইফেল টাওয়ারকে দেখা যাচ্ছে। Of course. Okay, quick stop. Take pictures and then we go towards Trocadero. Okay. বন্ধুরা এখন কি বলবো, এখন আমি এসছি ইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি। ইফেল টাওয়ারের সামনে এই যে রাতের বেলা ইফেল টাওয়ার, অভূতপূর্ব দৃশ্য। আমি বোঝাতে পারছি না, ভাষা দিয়ে কথা বলবো না, শুধু দেখে যান।
কিছুক্ষণ বাদে এটা ঝকমক করতে শুরু করবে। এখন রাত 10টা বাজে, 10টা থেকে 10টা 5। প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর 5 মিনিট ধরে এটা সিমারিং করে। ফটো তুলবো? এই সিমারিং অফ আইফেল টাওয়ারের দৃশ্যটা ছিল আমাদের ইউরোপ ট্যুরের সবচেয়ে সেরা অভিজ্ঞতা। সারা জীবনেও এই স্মৃতি মুছবে না আমাদের মন থেকে। এই ছিল আমাদের ইউরোপ ট্যুরের এই পর্বের নিবেদন। কেমন লাগলো আপনাদের আইফেল টাওয়ারের দর্শন? কোনটা বেশি ভালো লাগলো, রাতের বেলা না দিনের বেলা? প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। নেক্সট পর্বে আমরা দেখাবো লুভরে মিউজিয়াম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন HD লাইভ প্লাস।